গল্প বাসর রাত, লেখায় উর্মি হাসান। আজ আমার বাসর রাত। প্রত্যেক মেয়েদের জীবনে এই রাতটা খুবই স্বপ্নের। আমারও খুব লজ্জা করতেছে না নয়, একটু ভয় কাজ করে ভিতরে। কেন জানি অপরিচিত কেউ সাথে বিয়ে হবেই বা না কেন? কারণ বিয়ের আগে কাউকে ভালোবাসে নাই, স্বামীর ভালোবাসা পাবো বলে। বসে আছি বিছানায় অনেকক্ষণ, লেহেঙ্গা পরা অবস্থায় গোল হয়ে আমার ননদীরা আমাকে এইভাবে বসিয়ে চলে গেছে। তাই এরকমই আছি আমি, অনেক অপেক্ষা করতেছিলাম। আমার নতুন বর এখনো আসতেছে না। বেড থেকে উঠে বেলকনিতে গেলাম। অনেক সুন্দর আকাশ, অনেক তারা, ইয়া বড় একটা চাঁদ, হালকা হালকা বাতাস, অনেক সুন্দর দৃশ্য। একটা চেয়ার রাখা, ওইখানে বসে পড়ি। হঠাৎ দরজার আওয়াজ শুনে ঘুমটা ভাঙল। উঠে দেখি অনি আসছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা। তাড়াহুড়ো করে বেডে যাই আমি। আগের মতো করে বসে পড়ি। উনি আসতেই আমি উনাকে সালাম করতে বেড থেকে উঠি। কিন্তু আমাকে তিনি লাত মেরে বলেন, যা তুই এখানে কি করিস? সর আমার কাছ থেকে, সালাম দিবি নাকি নেকামি আল্লাদি? আমি আজ থেকে তোকে জ্বালিয়ে মারব। অনেক কষ্ট দিব তোকে, তুই ভাবতেও পারবি না। আমি তখন ভিজা ভিজা চোখে শুনতেছিলাম। বুঝতে বাকি রইল না আমার যে উনি নেশা করে এসেছেন। আমি বললাম, চলুন বেডে ঘুমাবেন। উনি আমাকে কি আবুল তাবুল অনেক কিছুই বলেন, তারপর হঠাৎ পড়ে যাচ্ছিলেন। আমি সাথে সাথে ওনাকে ধরে বুকে মাথা রেখে বেডে নিয়ে যাই। আস্তে আস্তে জুতা মোজা খুলে পড়ে মাথা হাত বুলাইয়া দেই ঘুমানো নি। আমি বেডের নিচে একটা বালিশ নিয়ে ঘুমালাম। আর আমার বাবার কথা খুব মনে পড়ল। আমার বাবা একজন সরকারি স্কুল শিক্ষক। আমরা 2 বোন আর মা নিয়ে আমাদের পরিবার। আমি কখনোই কোনো সম্পর্কের সাথে জড়াইনি, কারণ আমার বাবা যা মাসের শেষে মাইনা পেতেন তা দিয়ে আমাদের সংসারটা চলতো। একদিন আমার এক বান্ধবীর মামার বিয়েতে আমিও যাই। সেদিন নাকি আমার বরের মা মানে শাশুড়ি মা আমাকে দেখে চয়েস করে ফেলছেন ওনার ছেলের জন্য। বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসেন উনি। বাবা তো পুরাই খুশিতে আত্মহারা হয়ে গেছেন। এত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব, তাও আমার সামান্য কুটিরে। বাবা 7-5 না ভেবে রাজি হয়ে গেলেন। সব বাবারাই চান যে মেয়ের বিয়ে ভালো পরিবারে হোক, তাই। আর আমিও বাধা দেইনি, আমার তো অন্য কারোর সাথে রিলেশন নাই। আমিও রাজি হয়ে গেলাম। আমার বরের নাম বলতে ভুলেই গেছি, অপু। ছবিতে যতটুকু দেখেছিলাম তার চেয়ে অনেক সুন্দর বাস্তবে। সকাল হয়ে গেল, উঠে দেখি আমার স্বপ্নের নায়ক এখনো ঘুমে, অনেক সুন্দর উনি। ঘুমন্ত মুখে অনার দিকে দেখে তাকালে প্রেমে পড়ে যাবে। কি অপরূপ সুন্দর, আল্লাহর নিজ হাতে যত্ন নিয়ে বানিয়েছেন। আমি ফ্রেশ হয়ে ওনাকে ডাকতে যাব, তখনই মনে হলো না ডাকাই আমার জন্য শ্রেয়। তাই আর আমি ডাকলাম না। আমি রুম থেকে বের হই নিচে যাওয়ার জন্য। বাড়িটা অনেক সুন্দর, তার উপর ফুল দিয়ে সাজানো। সারা বাড়ির ভিতরও অনেক সুন্দর লাগতাছে। শাশুড়ি মা উনি আমাকে দেখে বলেন, বৌমা অপু কোথায়? আমি বললাম, মা উনি ফ্রেশ হচ্ছেন, আসছেন একটু পরেই। অহ, তাহলে আয় বস আমার ধারে। আমি বসলাম ওনার ধারের চেয়ারে। মা, আচ্ছা বৌমা, আমার অপুকে কি তোমার ভালো লেগেছে? আমি, হ্যাঁ মা, লেগেছে। তখনই আমার ননদিনীরা এসে হাজির। ভাবি, ভাবি কাল রাত কিভাবে কাটলো প্লিজ আমাদের বলো না ভাবি, শুনতে ইচ্ছা ওর তোমাদের গল্প। মা তো বলেই ফেললেন, এই তোরা কি বলছিস, সেসব লজ্জাবোধ সব চলে গেল নাকি? আমি বললাম, আরে মা, আমি তো ওদের ভাবি, আমাকে বলতেই পারে। আচ্ছা, তোমাদের নাম আমার জানা হলো না, কি নাম তোমাদের? অমি। অনি, বা অনেক সুন্দর নাম। বসো, আমি তোমাদের জন্য খাবার এনে টেবিলে দেই। কিন্তু ননদিনীরা বলল, না না না, এত স্পেশাল দিনে ঘরে বসে নাস্তা না, আমরা সবাই বাগানে আজ নাস্তা করব। মাও বলে উঠলেন, হ্যাঁ ঠিক আছে, চলো তোমরা। আমি অপুকে নিয়ে আসতেছি বাগানে। বাগানে গেলাম, অনেক বসলাম। মা আসলেন নিয়ে উনাকে অনেক সময় পর। মা এসেই বললেন, কি রে তুই না বললি ও ফ্রেশ হচ্ছে? তাহলে আমি গির পাই, ও ঘুমাচ্ছে এখনো। দেখো আমাকে এমন করতো, ফ্রেশ হতে যাবে বাথরুমে, কিন্তু আমি আসার পরেও আবার ঘুমিয়ে পড়ে। আজও এমন করলো, হা হা। ওনার দিকে আমি তাকাচ্ছি না, কারণ
যদি সবার সামনে কিছু বলে ফেলেন মাও কষ্ট পাবেন। কিন্তু উনি তো পুরো উল্টা কথা বলছেন, তাও আমাকে। এই রুচি আমাকে এক কাপ চা দেও ভালো করে, ঠিক আছে? আমি হা হয়ে তাকিয়ে আছি আর ভাবছি, আমি তো অবাক, আমার নাম উনি জানেন কিভাবে? যাই হোক, বিয়ে করা বউয়ের নাম না জানার কি এমন? ওনাকে চা দিলাম, মাকে দিলাম, অমিকেও দিলাম। সবাই গল্প করতেছি আর আমি মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার দিকে একটা বার তাকালেন না আজব মানুষ। রুমে আসলাম আমি আর উনি। এখন আমাকে বলেন দরজা ঠাস করে লাগিয়ে, এই মেয়ে তুই এটা ভাবিস না যে তরে আমি তর নাম বলে ডাকছি আর তরে মেনে নিচ্ছি, কখনোই তরে আমি মানবো না ওকে। আমি বললাম তাহলে কেন? মায়ের সামনে বোনদের সামনে ভালো ব্যবহার করলেন আমার সাথে। উনি আমার দিকে রাগীভাবে তাকিয়ে বললেন, আমার মা হার্টের রোগী, তাই আমি উনার কথায় রাজি হয়েছি বিয়ে করতে, যাতে উনি বুঝতে পারেন তোমাকে আমি বিয়ে করে খুশি আছি, তাই আমি তর সাথে এই অভিনয় করেছি। আচ্ছা, বানান ভুল হলে কি তা মেনে নিয়ে পড়া যায় না? আমাকে এটা নানানভাবে অনেকেই বললেন, খারাপ লাগে তখনই খুব শুনতে। আমাকে তিনি বললেন শেষবারের মতো যাতে আমি কখনোই প্রশ্ন না করি। ভালোবাসা তো জোর করে আদায় হয় না। আমিও অপেক্ষার মেয়ে, দেখি উনি কতদিন আমাকে এইভাবে কষ্ট দেন। আজ বিয়ের দুদিন একইভাবে কাটলো। উনি আমাকে বলেছেন আজ বাড়িতে নাকি পার্টি আছে, অনেকেই আসবে, নামকরা লোকও সাথে আসবে, আমার বাবা, মামা, বোন। তাই আমাকে ঠিক সময়ে উপস্থিত থাকতে হবে সেখানে। উনিও ভালো করে আমাকে বলে দিয়েছেন আমি উনার কথা কাউকে কিছুই যাতে না বলি, বললে অনেক খারাপ হবে। অনেকেই জিজ্ঞাসা করবে বর কেমন, আমিও উনার কথা মতে ঠিক সময়ে নিচে আসলাম। সবাই সাথে গল্পগুজব করলাম। আমার মা বাবা আমাকে একা নিয়ে বললেন, কি রে মা, তুই সুখী আছিস তো? আমিও হাসি মুখেই বললাম, আমি মা অনেক সুখী, উনি আমাকে অনেক কেয়ার করেন, উনার পরিবারের লোকও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা মা সবাই খুশি কথা শুনে আমার, কিন্তু ভিতরে আমার অনেক কষ্ট হচ্ছে, কেউ বুঝতে পারবে না, কি করেই বা বুঝবে? আমি তো সবার সাথে নর্মাল ভাবেই কথা বলছি, তাই হয়তো কেউ বুঝতেছে না। সবাই খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে গেল। রাত্রে আমি আমার রুমে আসি, আমার বর আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, এমন ভাবে কি দেখছো? আরে তোর দিকে তাকিয়ে আমি কি দেখবো? তুই কি ভাবছো তোর রূপ আমি দেখতেছিলাম? হা হা, আসলে আমি তা বলি নাই যে আমার রূপ দেখছেন আপনি। ঝগড়া না করে আমি আমার মতো করে শুয়ে পড়ি। হঠাৎ মা আসলেন আমাদের রুমে। আমি খুলতে যাব, দরজা উনি হাতে ধরে ফেললেন, টেনে এনে হাত পিছন দিয়ে ধরে বলেন, বালিশটা আগে বেডে রাখো আর চাদরটা পরে খুলে দিস দরজা। আমিও তাই করলাম। মা এসে, ঘুমিয়ে পড়লি নাকি তোরা? উনি, না মা ঘুমাইনি এখনো, বসো তুমি। না বসবো না, তোদের একটা কথা বলতে এসেছি আমি এখন। কি মা বলেন, কি এমন কথা? কষ্ট করে দুতলায় আসতে হলো অসুস্থ শরীর নিয়ে? বৌমা, কাল আমি বাবার বাড়িতে যাব, আমিও যাবে। অপুর নানু অবস্থা তেমন ভালো নয়, কালকে আমাকে রওনা দিতে হবে। আমি এসে কয়েকদিন পর তোমরা বেড়াতে যাবে তোমার বাপের বাড়িতে, ঠিক আছে মা? মাও চলেন গেলেন, অনিয়ে চলে গেল সাথে। আমি আর উনি একা আছি, কারণ কয়েকদিন বিয়ের জন্য মা ওনাকে জোর করেই অফিস থেকে ছুটি নিয়েছেন, তাই উনি আছেন বাড়িতেই। রাত্রে রান্না বাড়া শেষ করে আমি অপেক্ষা করি, উনিও এখনো এলেন না। কোথায় গেলেন আমাকে একা রেখে? রাত প্রায় 12টা, দরজার আওয়াজ করলেন, আমি খুলে দিলাম। উনি নেশা করে আমার কাছে আসলেন। ফার্স্ট বার আমি কোনো বাধা দেইনি, উনি আমাকে ছুঁয়েছেন। আমার বুকে মাথা রাখেন উনি নিজ থেকেই, কিন্তু আমি ভালো করে জানি উনি নেশার ঘুরে আমাকে ছুঁয়েছেন। তাই আমিও বাধা দেইনি ওনাকে। কোন মেয়ে চায় না স্বামীকে কাছে না পেতে? আমিও চাই আমার স্বামী এইভাবে বুকে টেনে নিবে। আজ আর রাত্রের খাবার না খেয়ে উনাকে নিয়ে রুমে চলে আসলাম। উনাকে বেডে রাখতে যাই, কিন্তু উনি আমাকে কাছে টেনে নেন। রাতটা অনেক ভালো কাটলো, কারণ স্বামীর ভালোবাসা সহ কাছে আসা, ছুঁয়ে দেখা সব পেয়েছি আজ আমি। উনি আসলেই অনেক সুন্দর, ভাবতেই পারিনি এক সেকেন্ডের জন্য যে উনি নেশা করা অবস্থায় আমাকে স্ত্রী ভেবেছিলেন। সারা রাত ওনার বুকে মাথা রেখে ঘুমাই। আমি উনার মাথায় বিলি কেটে দেই।
সকাল হলো, উনি আমাকে ওনার বুকে দেখে ধাক্কা মেরে ফেলে দেন নিচে। বুঝতে বাকি রইল না আসলেই যা ভেবেছিলাম তা ভুল, তা ছিল ক্ষণিকের ভালোবাসা। হাসতেও পারছি না, আবার কাঁদতে পারছি না। ওনার হাত দিয়ে আমাকে জোরে গালে আঘাত করেন, সাথে গালিগালাজ তো আছেই। কিছু না বলে আমি নিচে চলে আসি। অফিসে চলে গেলেন কিছু না খেয়ে, আমিও কিছু বলতেও পারছি না। বিয়ের কিছুদিন পর, কয়েকদিন থেকে শরীরটা ভালো নয়। মা ননদিরা চলে আসলেন কয়েকদিন আগেই। ডাক্তার দেখানি তো মানিয়ে গেলেন খুব জোর করেই। আসলে উনি আমাকে শাশুড়ি মা বুঝতেই দেন না, নিজ মেয়ের মতো কেয়ার করেন। একটু পরে রিপোর্ট এলো, আমি প্রেগনেন্ট। মা খুশিতে আত্মহারা। আমাকে বললেন, মা আজ অনেক বছর পরে আমার পরিবারে ছোট্ট এক অতিথি আসবে। আমি অনেক খুশি বৌমা। শেষের দিকে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন বলে কান্না করে দেন। বৌমা 1 মিনিট। আমি অপুকে কল দিয়ে বলি, না মা, না ওনাকে এখন বলা ঠিক হবে না, উনি তো অফিসে কাজে বিজি। আরে অপু বাবা হবে আর তাকে বলবো পরে নাকি, তাই কখনো হয়? আমি বরং অপুকে ফোন দেই। মা, হে অল্ল, অপু বাবা, আজ তুই একটু তাড়াতাড়ি বাসায় চলে আসবি। অপু, কেন মা, তোমার শরীর ঠিক আছে তো মা? মা, হ্যাঁ, এখন ঠিক থাকতেই তো হবে আমার। হা হা। অপু, ওকে মা, আমি চলে আসবো, রাখি। আমরা চলে আসলাম বাসায়, উনিও এসে গেলেন। মা, কি হয়েছে? আরে অপু, তুই রুমে যা, বৌমা বলবে কি হয়েছে। আমাকেও মা বলেন, যাও বৌমা, তুমিও যাও। তাই আমিও চলে এলাম। কি হয়েছে তোর, কি বলতে চাস বল তাড়াতাড়ি। আমি প্রেগনেন্ট। তো এটা বলবে বলি আমার কাজ ফেলে আমাকে বাসায় আসতে হলো। আমি কি করব, তোরও বাচ্চা, তুই জানস, এটা আবার কি বলতে হয়। আমার খুব কষ্ট হচ্ছে, আর বাচ্চা তো আমার একা নয়। আমাকে কষ্ট দিবেন ঠিকই, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটা কি করলো ওনার ক্ষতি। রাত প্রায় 12টা, উনি রুমে এখনো অনুপস্থিত। খারাপ তো তখনই লাগে যখন আমার কেয়ার করেন না। কি এমন দোষ আমার? আমার সাথে একটা সেকেন্ডের জন্য ভালোভাবে কথা বলতে চান না। ভালোবাসা তো একতরফা হয় না কখনোই। কিভাবে আমি উনাকে বুঝাবো আমি যে উনাকে খুব ভালোবাসি। বাবার বাড়ি থেকে আমাকে দেখতে এসেছেন সবাই খবর শুনে। হয়তো আমার শাশুড়ি মা বলেছেন। বাবা তো পুরো পাগল হয়ে আমাকে বলেন রেডি হতে, অনেকদিন বাবার বাড়িতে যাওয়া হয় নাই, খুবই খারাপ লাগে, কিন্তু কি করব। সবার মতো বিয়ে হয়েছে, কিন্তু স্বামী তো হয় নাই সবার মতো, তাই আমি ইচ্ছে করেও যাইনি। আজ আমার শাশুড়ি মা বলেন, যাও মা, আর তো অনেক দিন যেতে পারবে না, কয়েকদিন বরং থেকে আসো। উনিও বললেন, সবার সামনে যাও রুচি, কয়েকদিন পরে আমি নিয়ে আসবো তোমাকে। আরে অপুকে বলি, সেসব তুই বৌমাকে নিয়ে যাবি, আজই উনাদের সাথেই নতুন শ্বশুর বাড়ি যাওয়া তো তর হয় নাই, তুইও যা সাথে। অনিয়ের না করলেন না, আমার সাথে প্রস্তুত হলেন যাওয়ার জন্যই। কাপড় ভাঁজ করছি আর উনাকে বলছি যাওয়ার, মানে তাকে রাজি হলে বা কেন, আর লোক না দেখাইতে পারো। ভালোবাসার অভিনয় আপনি খুব ভালো করে করতে পারেন, তুলনা হয় না আপনার। তখনই আমার গালে খুব জোরে আঘাত করেন। মার খাওয়া আমার আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। বেশি কথা বলিস না, তুই রেডি হো তাড়াতাড়ি। আমি চুপচাপ রেডি হই। দুদিন খুব ভালো ভালো কাটলো, রাতে সেম দিনে হাসি খুশি সবাই অনেক মজা করলাম। এই 2 দিন বুঝতেও পারছি না এই মানুষটা এত ভালো কথা বলে সবার সাথে হাসি খুশি, আর আমার বেলা কেন এমন করেন, আশ্চর্য লোক। আজ বাড়িতে চলে আসলাম আমরা, আমি অনিমা আমাদের দেখে অনেক খুশি। উনিও আগের মতো অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমিও সংসারটা বুঝে শুনে করা শুরু করি। আজ আমার প্রেগনেন্টের প্রায় 9 মাস। কখনোই উনার কাছ থেকে সত্যিটা আমার জানা হলো না। খুব রাগে বাবাকে ফোন দেই। বাবাকে বলছি, খুব ইচ্ছা হচ্ছে আমার তোমাদের সাথে থাকার। মা ফোন নিয়ে, এখন না মা, তোমার শরীর ভালো নয়। আমি কোনো মতে মানছি না, নিতেই হবে আমাকে। এসে শেষমেশ আমাকে নিতেই এলেন বাবা মা। শাশুড়ি মাকে ম্যানেজ করে নিলেন কোনো রকম, সবাই রাজি। আজ আমি উনাকে না বলে বাপের বাড়িতে চলে আসলাম। 1 মাস পর এক রাজকন্যা আমার কোল আলো করে এলো।
যা আমি কাউকে বুঝাতে পারবো না। ঠিক ওর বাবার মতো হয়েছে। মেয়েটা এত সুন্দর, চোখ ছোট, ছোট হাত পা, আমি সব কষ্ট ওর দিকে তাকাইলে ভুলে যাই। আমার শাশুড়ি মা আমাকে নিতে এসেছেন, সাথে আমার বর। সবাই অনেক খুশি, অপু অনেক খুশি, মেয়েকে এসেই কোলে তুলে নেন। আর আমি ভাবতে থাকি এর কত অভিনয় উনি জানেন আল্লাহ, বাচ্চাটাকে আদর করাও বুঝি অভিনয়। বাড়িতে আসলাম আর উনি মেয়েকে নিয়ে আছেন। আমি উনাকে টানলি কাছে এনে বলি, মেয়ের সাথেও কি ভালোবাসার অভিনয় করতেছ? আরে রুচি, আমি তো মেয়েকে ভালোবাসি কেন জানি না, যখন শুনি মেয়ে হয়েছে আমার। আমি তাড়াহুড়ো করে মাকে নিয়ে যাই তরে আবার নিয়ে আসার জন্য, যাতে তুই আসলে আমার বাচ্চাটা তো আসবে। তাই তো সবাই বলা সত্ত্বেও যে আজ না কয়েকদিন পর নিয়ে যাবে, কিন্তু আমি তা না মেনে নিয়ে আসি। একটা রাত মেয়েকে আমার থেকে দূরে রাখতে চাইনি ওরে। আমি আর শ্রেয়সী আগে থেকে চাইতাম আমাদের রাজকন্যা হবে। শ্রেয়সীকে কে এই শ্রেয়সী? তুই কি করবি, যা আমার চোখের সামনে থেকে চলে যা। আমার বুঝতে বাকি রইল না শ্রেয়সী আসলেই কেউ উনার লাইফে ছিল। কেউ, যা আমি জানি না কেউ এই শ্রেয়সী। ভালোবাসি তো আমি উনাকে, তাহলে কেন উনি আমাকে দূরে রাখেন কেন? এতদিন বাবার বাড়িতে চলে গেলাম, একটা বার খোঁজ খবর নিলেন না আমার। তাতেও কষ্ট নাই আমার, মেনে নিচ্ছি আমি সব কষ্ট, ভাগ্য খারাপ বলে। উনি এখন মাঝে মাঝে অফিস ছুটি নিয়ে বাসায় থাকেন মেয়ের জন্য। আজ আমাদের মেয়ের জন্মের 7 দিন। নাম লেখার আয়োজন করা হয়েছে, বড়লোক শ্বশুর বাড়ি বলে কথা, আয়োজন তো আর হবেই। মেয়ের নাম রাখা হলো মেহরিমা হাসান আলিশা। ওই নামটা লেখিকার, মানে আমার প্রিন্সেসের নাম দিলাম, তো সবাই খুব খুশি। ওর পাপাও ওরে অনেক আদর করে, কোনো ত্রুটি রাখে না পাপার আদর থেকে। দাদিমাও ওরে খুব কেয়ার করেন। সবাই আমি সবাই চোখের মনি আমাদের আলিশা। মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু ওর পাপা আমাকে ঠিক আগের মতোই কথাবার্তা বলেন, চেঞ্জ হয় নাই আর অব্দি। রাত্রে নেশা করে আসেন অনেক দিন পর। আলিশার আজ প্রায় 3 মাস। এতদিন পরে কেন আবার নেশা করে আসলেন? আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করি, একটু রেগেই করি প্রশ্নটা। উনি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেন। অনেক কষ্ট হচ্ছে, মানুষ কেন এসব করেন, কেন বারবার নিজের কাছেই প্রশ্ন। তাই আমি উনাকে কিছু না বলে বাবার সাথে ফোনে কথা বলেছি আমাকে কাল এসে নিয়ে যাওয়ার জন্য। বাবা আসলেন আমাকে নিতে। আমার শাশুড়ি মাকে বলেছি 15 দিনের জন্য। মা কিছুতেই রাজি নয়, এতদিন তিনি দিবে না, নাতনিকে না দেখে থাকতে পারবে না। বাবা কোনো রকম রাজি করেছেন মাকে, শেষে মুহূর্তে রাজি হয়েছেন। আমি রেডি হয়ে আলিশাকে রেডি করিয়ে নিচে চলে আসলাম। বৌমা। জি মা। অপুকে বলে যেও। অপু তো অফিসে। তুমি কি ওরে বলেছো যাচ্ছ যে আজ? হ্যাঁ মা, বলেছি। আজ আমি প্রথম মায়ের সাথে মিথ্যা কথা বলেছি যে উনাকে আমি বলে যাচ্ছি। আমি আমার বোনের সাথে গল্প করতেছিলাম, ঠিক তখনই কল আসে ওনার। আমাকে না বলে তুই আমার মেয়েকে কেন নিয়ে গেলি কেন? আমি তো সোজাভাবে উত্তর দিলাম, আমার মেয়ে আমি নিয়ে গেছি, আমার সাথে তো কি হয়েছে আপনার? এত মেয়ে মেয়ে করতে হবে না। ব্যাস, কল কেটে দেই। এদিকে বাবার কাছে কল দিচ্ছেন, বারবার বাবাকে মাকে সব খুলে বলি। তখনই ওরা কেঁদে ফেলেন আমার কষ্ট শুনে। বাবাও বলেছেন ওই বাড়িতে আর না যেতে আমাকে। শাশুড়ি মা অনেকবার এসেছিলেন নেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি আপনার ছেলে যেদিন আসবে আমাকে সব ভুলে গিয়ে ঠিক ওই দিন আমি যাবো, এই বলে শাশুড়ি মা চলে যায়। আলিশার আজ 1 বছর। উনি আমাকে নিতে আসেন নাই। অনেক মাস কেঁদে কেঁদে দিন কাটাইছি। বাড়িতে কাউকে কিছু না বলে আমি নিজেও চলে আসি ওনার বাড়িতেই। খুব কষ্ট হচ্ছিল আমার, এত মাস না দেখে ওনাকে ও সবাইকে। আর আমাদের বাচ্চার কি হবে, সবাই কি বলবে, তাই নিজে নিজেই চলে আসি। বাড়িতে এসে দেখি মা একা একা বাগানে বসে আছেন। দেখে গিয়ে জড়িয়ে ধরি, কান্না করি। উনি অনেক খুশি আমাকে দেখে, আলিশাকে কোলে তুলে নেন। অনেক বড় হয়ে গেছেন, নাতনি, কেঁদে ফেলেন।
ননদিরা আমাকে দেখে আলিশাকে দেখে হাসির মাঝে কান্না করে ফেলে ওরাও। মাকে বলি, উনি কোথায় মা? অপু ওর রুমে আছে, অনেক মাস ও বাড়িতেই থাকে একা একা। যা না মা একটু জাগিয়ে কথা বল, আমার অপুটা কিরকম কথা বলে, কম কিছুই ওর স্বাভাবিক নয়। আলিশাকে নিয়ে যাওয়ার পর থেকে আমি আর কথা না বলে আলিশাকে সাথে নিয়ে রুমে যাই। গিয়ে দেখি উনি একটা ডায়েরি হাতে নিয়ে কাঁদছেন। উনি আমাকে আলিশাকে দেখে কান্না শুরু করে দেন। আলিশাকে কোলে তুলে অনেক আদর করেন। বাচ্চাটাও অনেক খুশি। খুশি হবেই বা না কেন ও যে ওর পাপাকে পেয়েছে অনেক মাস পর। মোবাইলে আমার ওনার পিকচার ছিল। অনেকগুলা বিয়ের সময় রনি আমির কাছ থেকে এনেছিলাম। আলিশাকে ওই পিকগুলা দেখাতাম লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে, উনি ওর পাপা। ডায়েরি ডায়েরি ওনার কাছে ছিল। আমি ভাবলাম ডায়েরিতে ওনার মেয়ের জন্য আমার জন্য হয়তো কিছু লিখেছেন। দেখি কি এমন লেখালেন উনি। হাতে নিতেও উনি বাধা দিলেন। আমি জোর করে নিলাম। ডায়েরির ফার্স্ট পেজে শ্রেয়সী, আমি তোমাকে ভালোবাসি। আমার আসমান নেমে মাথায় পড়লো ওই কথাটা আবার শুনে। যাই হোক, ওনার সামনেই ডায়েরিটা না পড়ে ছাদে যাই একা আমি। গিয়ে পড়া শুরু করি। ডায়েরি পড়া শেষ হলো সম্পূর্ণ। যা জানতে পারি আমি, শ্রেয়সী মেয়েটা ছিল হিন্দু। ধর্মের দিক না ভেবেই উনি ভালোবেসে ফেলেন। ভালোবাসা তো কখন আসে কেউই বলতে পারে না। মেয়েটা উনাকে খুব ভালোবেসে ফেলে। উনি বিশ্বাস করতেন শ্রেয়সী ভালোবাসে উনাকে, কিন্তু তা ভুল। উনার টাকা সম্পদ দেখি টাকাকে ভালোবাসে ওই মেয়েটা, আসলে উনাকে না। সবকিছু আদায় হয়ে গেছে, মেয়েটার লাস্ট মুহূর্তেই এসেই না বলে ফেলে এবং অন্য একটি ছেলেকে বিয়ে করে ধোঁকা দিয়েছে উনাকে। উনি খুব ভালোবাসতেন মেয়েটিকে, পাগলের মতোই। কল্পনা করতে পারছেন না, শ্রেয়সী উনাকে ঠকিয়েছে। মেয়েটাকে পাওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয়নি উনাকে বিয়ে করতে। তাই থেকে উনার ভালোবাসার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। উনার মা সব জানেন, তাই তাড়াহুড়ো করে বিয়ে ঠিকঠাক করেছেন আমার সাথেই, যাতে ছেলেটা স্বাভাবিক হয়ে যায়। আগের মতোই মা তো সন্তানের কষ্ট একদম সহ্য হয় না, তাই মা বিয়ে উনাকে জোর করেই রাজি করেছেন। ডায়েরির শেষ পাতায় উনি আলিশার কথা লিখেছেন। লেখা পড়ে মনে হলো খুব কেঁদে কেঁদে লিখেছেন। আলিশা বাবা, আমি তোমাকে বাবার আদর থেকে বঞ্চিত করতে চাই না কখনোই। রুদুসিকে ভালোবাসি না কারণ মেয়েদেরকে বিশ্বাস করতে খুব ভয় করে। ওরা মিথ্যুক, প্রতারক, তাই কাউকে বিশ্বাস করি না। কিন্তু বাবা, তুমি তো আমার কলিজা বাবা। ওই কথাটা আমি তোমার মাম্মাকে বুঝাতেই পারি না কোনো মতেও। আসলেই সত্যি বিশ্বাস করবে কিরকম তোমার মামা? আমি ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে আসছি বিয়ের দিন রাত থেকে। মেয়েটা জানি আমাকে ভালোবেসে ফেলেছে অনেক। আমার খুব দেখতে ইচ্ছে করে বাবা তোমাকে, কাছে পাই না, আদর করি না। অনেক দিন রুদ্রীর সাথেই ঝগড়া করা হয় না। খুব মিস করি বাবা তোমাকে আর তোমার। ভাবতেই পারি না তোমার বলে আর কাকে উনি মিস করেন। আমি নয়তো নাকি অন্য কেউ, কিছুতেই বুঝতে পারি না। আর কে হতে পারে আবার পরিলাস বুঝে বারবার পরে সিউর হলাম আমি উনার মিস করার মানুষ। কান্না চলে আসলো, চোখ মুছে রুমে আসলাম, এসেই উনাকে ঠাস করে চড়। রুমে এসেই উনাকে চড় দিলাম খুব জোরে গেলে। উনাকে বুকে টেনে নেই। খুব কাঁদো কাঁদো অবস্থা উনার। জড়িয়ে কাঁদছেন আর আমিও বিলি কেটে দিচ্ছি মাথায় উনার। অপু, রুচি একটা কথা বলি আপনাকে। রুচি এতদিন তুই তুই বলেছেন, আর আজ আপনি আপনি। দেব নাকি আরেকটা চড়? অপু, আরে আরে না, অনেক জোরে দিয়েছো আর না বাবা। রুচি, তাহলে আজ থেকে আপনি আমাকে তুমি বলবা। আরো শোনো, কাছের মানুষকে আপনি বলতে নেই ওকে। অপু, ওকে ম্যাডাম। তাহলে তুমিও তুমি বলবা আমাকে, ঠিক আছে? রুচি, হুম ঠিক আছে, এইবার ছাড়ো আমাকে। আলিশা কিন্তু সব বুঝে পাকনি মেয়ে হয়েছে বটে। অপু, দেখুক ও, তাতে কি হয়েছে, আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি। ওকে ওকে, আর ন্যাকামি করতে হবে না। জি মা, আসি বলে চলে গেল, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমিও আজ অনেক খুশি, আসলেই বউয়ের সাথে যা করেছি তা মোটেই ঠিক করছিলাম না।
যাই হোক, মেয়েটার মন অনেক বড়, অনেক। আমাকে যে এত কিছুর পরেও মাফ করেছে। আলিশাকে নিয়ে খেলা করছিলাম, মেয়েকে নিয়ে আর যাবো বাইরে একসাথে। তবে রুদুসিকে সাথে নিলে হবে সব প্যান মাটি। তাই আলিশাকে নিয়ে যাব। আলিশাকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। আজ সবাই প্রচুর খুশি, একসাথে আছি সবাই। সত্যি রুদসি ফিরে না আসলে আজ হয়তো এইগুলো মিস হতো। রুদসি আর মাকে বলে মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছি। মা তো বলে ফেলেন, কিরে অপু, মেয়েকে নিয়ে বাইরে যাবি? আমি তো ওরে এখনো পাই নাই। তুই নিয়ে কোথায় যাবি এই বিকেল বেলা? আরে মা, ঘুরে আসছি, বায়না করতেছেও তাই। হুম, আচ্ছা তাড়াতাড়ি চলে আসবি। মেয়েকে শপিংয়ে গিয়ে নানান রকম জিনিস কেনাকাটা করে আসলেন বাড়িতে। রাতের খাবার একসাথেই খেতে বসেছি সবাই। অনি, অমি, আলিশা, উনি, মা, আমি সবাই অনেক ফুর্তি করেই খেলাম। খেতে খেতে ওনার দিকে তাকাইতে বা স্বপ্নের রাজকুমার আমার দিকে হা করে করে খাচ্ছেন। আমিও কম নয়, চোখ মেরে ফেলি হা 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 হেসে হেসে। উনিও সেই অবস্থা। আমাকে খাওয়ার শেষে বলেছেন উনি, তুমি রুমে আসবার ঠিক 11টা 30 মিনিটে, কিন্তু আগে আসবা না। আমি বললাম কেন, বুঝলাম না। এখন আসবো আমি আমার রুমে, কেন না? আজও কি আবার অন্য কিছু নাকি? কষ্ট দিবেন আমাকে আবারও আগের মতোই? আরে আরে, না সময় আসলে বুঝবে। দাও আমার কাছে আলিশাকে। শুধু ও থাকবে আমার সাথে আর তুমি তোমার টাইমে আসবা ওকে। মানুষটা কি চায় বুঝি না বাবা। যাই হোক, দেখা যাবে বলে চলে আসি আমি। সময় তো যাচ্ছে না বাবা, কখন যে যাব। রাত প্রায় 11টা, আমার সময় যাচ্ছে না, কখন যে যাব। আমাদের রুমে অপেক্ষায় আছি। হঠাৎ করে অমি আমাকে টেনে নিয়ে গেল। কোথায় ওরা আমাকে এভাবে নিয়ে যাচ্ছে? প্রশ্ন করলাম ওদেরকে আমি, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলে পড়ে বলবো, আগে চলো আমাদের সাথে। তাই আমিও গেলাম সাথেই। আর শোনো ভাবি, আমরা যা করব তোমাকে তুমি না শব্দ উচ্চারণ করবা। আমি বলি কি এমন করবা, আমাকে এইভাবে নিয়ে যাচ্ছ যে? আরে আরে, আগে চলো তারপরে বুঝবে। বাহ, আমাকে এত সুন্দর করে ওরা কনে সাজালো। আমি তো নিজেকেই দেখে অবাক, রুচি নাকি অন্য কেউ। ননদিরা আমাকে আমাদের রুমে রেখে ঠিক প্রথম রাত্রের কথা মনে পড়লো, এ কিভাবে রেখে আসলো। ঘরটা আজ আগের চেয়ে অনেক অনেক সুন্দর। কেনই বা হবে না সুন্দর করে সাজানো। বাপকা বেটি, উনি আর যে আমাদের ছোট্ট প্রিন্সেস সাজিয়েছেন রুমটা। তাই তো এত সুন্দর হয়েছে। ভাবতে ভাবতে উনি চলে আসলেন রুমে। আমি উঠে সালাম করলাম। আজ আমাকে আর বাধা দেননি। আমাকে হাতে ধরে বুকে নেন, কপালে ভালোবাসার পরশ দেন। আমার হাতে একটা ফিঙ্গার রিং পরিয়ে দেন। উনাকে প্রশ্ন করলাম আমি, আলিশা কোথায়? উনি বললেন, আজ না হয় আলিশাকে না নিয়ে ঘুমালে, আমাকে নিয়ে ঘুমালে ক্ষতি কি? আমি হেসে হেসে বলি, ছোট্ট বাচ্চা নাকি তোমাকে নিয়ে যে আমি ঘুমাবো? উনি বললেন, হ্যাঁ বাবা, আমি ছোট। হা হা হা, আলিশা অমির কাছে আজ ঘুমাবে, ওরা নিয়ে গেছে। তাই বুঝি তুমি ওরে রেখে আসো, ওই কথা বলো। আস্ত রাত ওনার বুকে মাথা রেখে গল্প করলাম। আজ মনে হচ্ছে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। শাশুড়ি মায়ের কথাটাই ঠিক, উনি আসলেই অনেক ভালো মনের লোক। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, উনি যে আমাকে আজ সত্যি মেনে নিয়েছেন। আজ আমার বাসর রাত পূর্ণ হলো 1 বছর 15 দিনে। সত্যি আমি খুব ভাগ্যবতী উনাকে পেয়ে। আজ আমি এতটা খুশি আগে কখনোই হয়নি। আমার স্বপ্নের নায়ক আমাকে এত ভালোবাসবে যে কল্পনার বাইরে ছিল। আজটা বুঝতে পারছি। আল্লাহর কাছে দোয়া করি, মিনতি করি, উনার হাত ধরেই আমার সারা জীবন চলতে পারি ভালোবেসে। আমিন। ভালোবাসা ভালোবাসে শুধু তাকে। ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। সমাপ্ত।